ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব চীনের প্রেসিডেন্ট শি পিনজিং এর আমলে ভারতের সঙ্গে চীনের সম্পর্ক নিয়ে। ভারত এবং চীন দুটি প্রতিবেশী রাষ্ট্র, তাই এই দুটি দেশের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি এর আগে একটা ভিডিও দিয়েছি গতকালকে, যেটার আলোচনা হলো মাও জেদং, চীনের কমিউনিস্ট পার্টির নেতা, চেয়ারম্যান, এবং চীন স্বাধীনতার পর থেকে 1949 থেকে 1976 এই সময়ে মাও জেদং এর নেতৃত্বে চীনের বিদেশ নীতির সঙ্গে ভারতের বিদেশ নীতির সম্পর্ক বা দুটি দেশের মধ্যে সম্পর্ক নিয়ে আমার আলাদা ভিডিও দেখছো। আজকে আমার আলোচনা অত্যন্ত কারেন্ট আলোচনা। বর্তমানে চীনের সঙ্গে ভারতের বিদেশ নীতি সম্পর্ক বা চীন ভারত সম্পর্ক। তোমরা একথা জানো যে সাম্প্রতিক কালে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর বাণিজ্যের উপরে শুল্ক ধার্য করেছেন। ভারতের উপর 50% শুল্ক ধার্য করেছেন, ব্রাজিলের উপর 50% শুল্ক ধার্য করেছেন। সেই কারণে ব্রাজিল, ভারত এ ব্যাপারে সোচ্চার হয়েছে। আর মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যখনই ভারতের উপর এত বেশি শুল্ক বাণিজ্যের উপরে ধার্য করেছে 50%, তাতে চীনের পক্ষ থেকে বলা হয়েছে এটা একটা আমেরিকার দাদাগিরি, ডোনাল্ড ট্রাম্পের দাদাগিরি। দিল্লির উপর যে শুল্ক ধার্য করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, এটা আমরা বিরোধিতা করি। এই ব্যাপারে আমরা ভারতের পাশে আছি। ভারত এবং চীনের মধ্যে বিরোধ আছে, দ্বন্দ্বের সম্পর্ক দীর্ঘদিনের। মাও জেদং এর আমলেও দ্বন্দ্বের সম্পর্ক ছিল। মাও জেদং এর আমলে 1962 সালে চীন ভারত যুদ্ধ হয়, ভারতকে আক্রমণ করে। ভারতের ভূখণ্ড আকসাই অঞ্চল, লাদাখের আকসাই অঞ্চল তারা দখল নিয়েছে এবং তাদের ম্যাপে, রাজনৈতিক ম্যাপে আকসাইকে দেখানো হয়। পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, এই ভূখণ্ডের একটি অংশ 1963 সালে পাকিস্তান চীনকে দেয়। চীন এই ভূখণ্ডের উপর রাস্তা নির্মাণ করেছে। চীন ভারতকে সীমান্ত নিয়ে বিভিন্নভাবে আগ্রাসন নীতি গ্রহণ করেছে এবং মাঝে মাঝেই ভারতকে চীনের সেনারা আক্রমণ করেছে। 2017 সালে ডোকলামে, ভুটানের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক, ডোকলামে ভারতের সেনার সঙ্গে চীনের সেনার যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয় এবং চীন ভুটানে স্থায়ীভাবে ডোকলামের ওপারে টাওয়ার তৈরি করেছে, স্থায়ীভাবে বিমান ঘাঁটি তৈরি করেছে, স্থায়ীভাবে সেনানিবাস তৈরি করেছে। তার প্রত্যুত্তরে ভারতও কিন্তু ডোকলামে সেনা মোতায়েন করেছে, ডোকলামে টাওয়ার তৈরি করেছে, স্থায়ী সেনানিবাস তৈরি করেছে চীনকে প্রতিরোধ করবার জন্য। 2020 সালে
গালোয়ান, লাদাখের গালোয়ান অঞ্চলে চীনা সেনা প্রবেশ করে। ভারতের সেনারা বাধা দিতে গেলে ভারতীয় সেনাকে 20 জন সেনাকে চীনা সেনা হাতাহাতি লড়াই করে হত্যা করে। ভারত তার প্রত্যুত্তরে আক্রমণের চীনের আগ্রাসী নীতির প্রতিরোধে প্রস্তুত হয়, যুদ্ধের জন্য প্রস্তুত হয়। ভারতের কূটনৈতিক সম্পর্ক আন্তর্জাতিক ক্ষেত্রে কি অবস্থান আছে সে ব্যাপারে চীনকে বুঝিয়ে দেয়। গালোয়ানের ঘটনাকে কেন্দ্র করে ভারতকে অস্ট্রেলিয়া, জাপান, ফ্রান্স, ইংল্যান্ড, আমেরিকা, ইসরায়েল, রাশিয়া প্রভৃতি শক্তিশালী দেশগুলো ভারতকে সাপোর্ট করে। চীন থমকে যায়। চীনের ভৌগোলিক ম্যাপে দেখায় আকসাই চীন। সেটা দেখাতেই পারে যেহেতু 1962 সালে এটা দখল নিয়েছে। ভৌগোলিক ম্যাপে দেখায় তিব্বতকে হাতের তালু হিসাবে ধরে, আর তিব্বতের সঙ্গে 5টা আঙুল হিসাবে চীন তার ভৌগোলিক ম্যাপে তুলে ধরে। 5টি আঙুল কি কি? নেফা, লাদাখ, হিমাচল প্রদেশ, সিকিম, নেপাল, ভুটান, এগুলোকে তাদের হাতের তালু হিসাবে তিব্বত। আর এখন অরুণাচল প্রদেশে তাওয়াং পাহাড়ের উচ্চ স্থানে অবস্থিত, 13,000 ফুট উপরে অবস্থিত। এটা দখল নিতে চাই। এখান থেকে চীন লক্ষ্য রাখবে ভারতের 7 সিস্টারের উপর, পূর্ব ভারতের 7টি রাজ্যের উপর, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, আসাম, অরুণাচল প্রদেশের এবং সিকিমের উপর। চীন এইভাবে ভারতবর্ষকে ভৌগোলিক দিক থেকে আগ্রাসী সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেছে। চীনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর 1954 সালে পঞ্চশীল নীতির যে শর্ত, অনাক্রমণ, একে অপরের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, একে অপরের সার্বভৌমত্বকে সম্মান জানাবে, একে অপরের ভূখণ্ডকে অখণ্ড রাখতে সাহায্য করবে, আর পারস্পরিক সহাবস্থান করবে শান্তিপূর্ণভাবে। বিরোধ বাড়লে আলাপ আলোচনার মধ্য দিয়ে তার বিরোধে মীমাংসা করবে। 1954 এই পঞ্চশীল নীতি চীন প্রতিটা নীতিকে লঙ্ঘন করেছে। সেই চীন ভারতবর্ষের অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোল অর্থাৎ সীমান্ত নিয়ন্ত্রণ রেখা বারবার চীনার ড্রাগন বাহিনী দখল নেওয়ার চেষ্টা করেছে এবং আক্রমণ করেছে। চীনকে ড্রাগন বলা হয়, ভারতকে হাতি বলা হয়। এই ড্রাগন চীন এবং হাতির ভারত একে অপরের সঙ্গে সহযোগিতা করা দরকার, একে অপরকে বিশ্বাস করা দরকার, একে অপরের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা দরকার। এশিয়ার একটা বিরাট ভূখণ্ডে দুটি দেশ, আয়তনে একদম ছোট নয়। বিশ্বের জনসংখ্যার একটা বিরাট অংশ এই দুটি দেশে বসবাস করে। ভারতের 140 কোটি জনসংখ্যা, চীনেরও জনসংখ্যা
প্রায় 140 কোটি। ভারতের আন্তর্জাতিক ক্ষেত্রে অবস্থান হলো অর্থনৈতিক ক্ষেত্রে পঞ্চম। অর্থনৈতিক দিক থেকে চীন বিশ্বে দ্বিতীয়, সেকেন্ড। সামরিক দিক থেকে ভারত চতুর্থ। সামরিক দিক থেকে চীন তৃতীয়। মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম সামরিক দিক থেকে। রাশিয়া সামরিক দিক থেকে দ্বিতীয়। তাহলে এই দুটি বৃহৎ দেশ, প্রতিবেশী দেশ, উদীয়মান শক্তি। চীনের এলপিজি কে গ্রহণ করেছে 1969 সালে, 79 সালে। চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো ছিল না। চীনের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক প্রথম 5 বছর ভালো ছিল। ভারতের সঙ্গে চীনের সম্পর্ক প্রথম 1949 থেকে 1954 মাঝামাঝি সময় পর্যন্ত ভালো সম্পর্ক ছিল, কিন্তু সেই সম্পর্কের ফাটল ধরেছে। চীনে সমাজতান্ত্রিক ব্যবস্থাকে গ্রহণ করা হয়েছে, কিন্তু আসলে চীন পুঁজিবাদী অর্থনীতি, পুঁজিবাদের বৈশিষ্ট্যগুলিকে সব থেকে বেশি ভাবে গ্রহণ করেছে এবং চীন বিশ্বায়ন প্রক্রিয়াকে, নয়া উদারীকরণ প্রক্রিয়াকে, বেসরকারীকরণ প্রক্রিয়াকে 80-র দশকে প্রথম থেকেই গ্রহণ করেছে। ভারত সেখানে 1990 দশক প্রথম থেকে উদারীকরণ, নয়া উদারীকরণ, বেসরকারীকরণ এবং বিশ্বায়ন প্রক্রিয়াকে ভারত গ্রহণ করেছে। তাই চীনের অর্থনীতিতে আগে উন্নয়নের বন্যা বইছে। চীনের দ্রব্য আজকে পৃথিবীর প্রায় দেশেই আছে। কম খরচে দ্রব্য উৎপাদন করে চীন ডাম্পিং পলিসি গ্রহণ করে চীন পৃথিবীর বিভিন্ন বাজার দখল করে নিয়েছে। সেই চীন, যে চীনকে মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদী ব্যবস্থার, পুঁজিবাদী গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলো প্রবেশ করিয়েছিল, সেই চীন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী শক্তি হিসাবে দেখা দিয়েছে। দক্ষিণ এশিয়াতে চীন এবং ভারত দুটি প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র। চীন ভারতকে প্রতিরোধ করতে চাই, চীন ভারতকে প্রতিরোধ করতে চাই, দমিয়ে রাখতে চাই। তাই চীন 1963 সালে পাকিস্তানের সঙ্গে চুক্তি করেছে, আর পাকিস্তান ও ভারতকে জব্দ করবার জন্য চীনের সঙ্গে বন্ধুত্ব করেছে। চীন তিব্বত এর উপর 1950 সালে চুক্তি অনুযায়ী সামরিক অর্থনৈতিক আধিপত্য বিস্তার করেছে, তিব্বতকে হাতে তালু হিসাবে ব্যবহার করছে। চীন তিব্বতকে 1959 সাল থেকে তার একটা দেশের অংশ হিসাবে ব্যবহার করছে। চীন ভারতের সিকিম রাজ্যকে তাদের একটা অংশ হিসাবে রাজনৈতিক ম্যাপে দেখাচ্ছে এবং দখল নিতে চেষ্টা করছে, উদ্যোগ নিচ্ছে। সিকিম একটা স্বাধীন রাষ্ট্র ছিল। 1974 সালে সিকিমের উপর ভারতের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। 1975 সালে সিকিম ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত হয়। 1987 সালে অরুণাচল প্রদেশ ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত হয়। 28টার মধ্যে অঙ্গরাজ্য অরুণাচল প্রদেশ। এই অরুণাচল প্রদেশ এর উপর 1951 সাল থেকে ভারতের নিয়ন্ত্রণ আছে। তার আগে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে ছিল। সেই অরুণাচল প্রদেশ ভারতবর্ষের অবিচ্ছেদ্য অংশ এবং একটি অঙ্গরাজ্য। এই অরুণাচল প্রদেশকে চীন তার ভৌগোলিক ম্যাপে, রাজনৈতিক ম্যাপে দেখাচ্ছে যে ওটা
চীনের ভূখণ্ড। চীন ব্রহ্মদেশ নাম ছিল, মায়ানমার এখন। মায়ানমারের উপরে চীনের অর্থনৈতিক সামরিক আধিপত্য প্রতিষ্ঠিত। বাংলাদেশের উপর বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের বাজার এবং বাংলাদেশের অর্থনীতি বাণিজ্যের উপরে আধিপত্য বিস্তার করেছে। আরাকান অঞ্চলে আরাকান বাহিনী যে লড়াই করছে, সেখানে একটা আলাদা রাষ্ট্র গঠিত হলে তার উপর চীন আধিপত্য বিস্তার করবে। চীন সিংহল এখন শ্রীলঙ্কা, তার উপরে অর্থনৈতিক এবং রাজনৈতিক আধিপত্য বিস্তার করছে। এই সমস্ত দেশগুলোর নেপালের উপর চীন আধিপত্য বিস্তার করেছে রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক সব দিক থেকে। নেপালের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, নেপালের সীমান্তকে নিয়ন্ত্রণ করে। নেপাল, চীন এবং ভারতের সীমান্ত রেখায় কালাপানি অঞ্চলে ভারত সরকার রাস্তা নির্মাণ করতে উদ্যোগ নিলে এবং রাস্তা নির্মাণ শুরু করলে তাতে চীন এবং নেপাল বাধা দিয়েছে। আভ্যন্তরীণ ক্ষেত্রে ভারতের উপর চীন হস্তক্ষেপ করেছে। চীন এবং ভারতের সীমান্তে 20 কিলোমিটার দূরে চীনা ড্রাগন বাহিনী চায়ের দোকান করে গুপ্তচর হিসাবে ভূমিকা পালন করেছে। ভারত সরকারের সেনারা সেটা ধরতে পেরেছে। বিভিন্ন উপায়ে চীন কিন্তু ভারতকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে বিভিন্ন ভাবে। আজকে শ্রীলঙ্কার হাম্বার দ্বীপে চীনের সাবমেরিন যুদ্ধ জাহাজ আছে। সেখান থেকে ভারতের সেনারা কি করে না করে খোঁজখবর নেওয়ার চেষ্টা করে। তাহলে ভারতকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। ভারত মহাসাগরে চীন প্রবেশ করবার জন্য চেষ্টা করছে, সাবমেরিন ঢুকানোর চেষ্টা করছে, কিন্তু ভারতের উদ্যোগে অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের সাবমেরিন সেখানে সবসময় মহড়া দিচ্ছে, টহল দিচ্ছে, যাতে চীনের যুদ্ধ জাহাজ ভারত মহাসাগরে ঢুকতে না পারে। ভারত মহাসাগর একটি বাণিজ্যিক পথ, ভারতের অর্থনীতির ক্ষেত্রে চীন সেটাকে দখল নিতে চাইছে। তাহলে ভারতের মূল ভূখণ্ড, ভারতের ভৌগোলিক ম্যাপে যে ভূখণ্ড আছে, আকসাই চীন ভৌগোলিক ম্যাপেরই ভারতের দখল নিয়ে ফেলেছে। অরুণাচল প্রদেশের তাওয়াং শহরটাকে বারবার অ্যাটাক করেছে, বারবার তারা পিছু হটেছে। তাওয়াংয়ে 9টি সুড়ঙ্গ রাস্তা ভারত সরকার তৈরি করেছে। ট্রেন যোগাযোগ, সুড়ঙ্গ রাস্তাগুলোর মধ্যে ট্রেন যাবে, সেনা যাবে, ঔষধ, জল স্বাভাবিক টেম্পারেচারে, সেখানে বাইরের টেম্পারেচার অনেক বেশি। এইরকম ভাবে ভারত হাতির দেশ, ড্রাগনের দেশের আক্রমণ থেকে ভারত নিজেকে সেভ করবার চেষ্টা করছে। এবার মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বন্ধু দেশ নয়। যখন দ্বিমেরুবাদী রাজনীতি সারা পৃথিবী সমাজতান্ত্রিক দেশগুলিকে নেতৃত্ব দিয়েছে সোভিয়েত ইউনিয়ন, মস্কো একটা কেন্দ্র, রাজনীতির কেন্দ্র, বিশ্ব রাজনীতির কেন্দ্র। অন্যদিকে পুঁজিবাদী দেশগুলোর নেতৃত্ব দিয়েছে ওয়াশিংটন, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র। এই দুই শিবিরে প্রায় পৃথিবীর দেশগুলি ভাগ হয়ে গেছে। উভয় শিবিরের মধ্যে, বিশেষ করে দুটি মহাশক্তিধর রাষ্ট্রের মধ্যে দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে 1991 পর্যন্ত ঠান্ডা যুদ্ধ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাবে হয়েছে। ঠান্ডা যুদ্ধে কিছুটা প্রশমনও হয়েছে, দাঁতাত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারস্পরিক উত্তেজনা দূর করবার, ঠান্ডা যুদ্ধ দূর করবার একটা উপায়কে বলা হয় দাঁতাত। এটাও হয়েছে।
এই পরিস্থিতিতে ভারত কিন্তু সোভিয়েত ইউনিয়ন ঘেঁষা নীতি গ্রহণ করেছিল, কিন্তু সোভিয়েত ইউনিয়ন নিজেই ভেঙে গেছে, তার সমাজতন্ত্র ভেঙে গেছে, দেশ একটা দেশ থেকে বিভিন্ন অঙ্গরাজ্য সোভিয়েতের সংবিধান অনুযায়ী বিচ্ছিন্ন হওয়ার অধিকারকে কাজে লাগিয়ে এবং অর্থ সংকটে বিভিন্ন রাজ্য বিভিন্ন দেশে পরিণত হয়েছে। উজবেকিস্তান, কাজাকিস্তান, বেলারুশ, ইউক্রেন, বিভিন্ন 15টা রাজ্য। তাহলে ভারতকে তার বিদেশ নীতিতে পরিবর্তন আনতে হয়েছে। ভারতকে পূর্বে তাকাও নীতি গ্রহণ করেছে। পূর্ব তাকাও, এশিয়ার পূর্ব দিকে আসিয়ান গঠিত হয়েছে। সেই সংগঠনের দেশগুলোর সঙ্গে ভারত সম্পর্ক স্থাপন উদ্যোগী হয়েছে, তার কারণ আসিয়ানে চীনের কর্তৃত্ব। তাহলে দেখা যাচ্ছে যে চীন কোনো মতেই আমাদের বন্ধু দেশ না, আবার আমেরিকাও কিন্তু আমাদের বন্ধু দেশ না। 1980-র দশকের উত্থান চীন, অর্থনৈতিক বিকাশ, ডেভেলপিং 90, আজকে চীন সুপার পাওয়ার এর দৌড়ে আছে। চীন একসময় দাবি করে যে চীন প্রথম বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয় বিশ্ব পূর্বতন সোভিয়েত ইউনিয়ন, আর তৃতীয় বিশ্ব হিসাবে সে নিজেকে তৃতীয় পাওয়ারফুল হিসাবে নিজেকে তুলে ধরে এবং বিশ্ব রাজনীতিতে কর্তৃত্ব করতে চায়। আজকের দুনিয়াতে চীন মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতিরোধ করতে চায়। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর 50% শুল্ক ধার্য করেছে দ্রব্যের উপর। সেই কারণেই চীন মার্কিন যুক্তরাষ্ট্রকে বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এই ক্ষেত্রে দাদাগিরি করছে, আমি ভারতের পাশে আছি। এই কথার মধ্যে কতটা সত্যি নিহিত আছে, কতটা আন্তরিকতা আছে, সেটা আজকে নিশ্চিতভাবে বলা যাবে না, ভবিষ্যৎই তা বলে দিবে। তার কারণ চীন মার্কিনের বিরোধ ছিল 1971-এর আগ অব্দি। মার্কিন প্রশাসন যখন যুদ্ধে, ভিয়েতনাম যুদ্ধে ক্ষত বিক্ষত, বিশ্ব জনমত মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, নিক্সন প্রশাসনের বিরুদ্ধে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য হওয়ার ক্ষেত্রে যে বাধা দিয়েছিল আগে 1971-এর আগে, সেই বাধা তুলে নিল, ভিটো দিয়েছিল, সেই ভিটো তুলে নিল। চীন কিন্তু সিকিউরিটি কাউন্সিলের সদস্য হিসেবে বন্ধু হয়ে গেছে। এই বন্ধুত্ব গাঢ় হলো 1979 সালে। তখনই চীনকে মার্কিন যুক্তরাষ্ট্রের বহুজাতিক কর্পোরেশন গুলো চীন যে সমাজতান্ত্রিক অর্থনীতি ছিল সেই জায়গায় বুর্জোয়া অর্থনীতি গ্রহণ করলো এবং চীনের মার্কিন যুক্তরাষ্ট্রের মতো অবাধ ব্যবসা বাণিজ্য, খোলা বাজার অর্থনীতি, ফ্রি ট্রেড মার্কেট, ফ্রি ইকোনমি, এই ধরনের যে নয়া উদারনীতিবাদী গণতন্ত্রের যে বৈশিষ্ট্য, ব্যক্তিগত স্বাধীনতা, সীমাবদ্ধ রাষ্ট্রের তত্ত্ব, জনকল্যাণকর রাষ্ট্রের তত্ত্ব প্রত্যাহার, ঠিক অনুরূপ বিষয়গুলিকে গুরুত্ব দেওয়ার জন্য 1982 সালে নতুন একটা চীন সংবিধান তৈরি করলো। একে বলা হয় নতুন সংবিধান, চতুর্থ সংবিধান। চতুর্থ সংবিধান এই কারণে বলছি, চীন 1954 সালে প্রথম সংবিধান তৈরি করে, 1975 সালে দ্বিতীয় সংবিধান চীন তৈরি করে, তৃতীয় সংবিধান হলো 1978, চতুর্থ সংবিধান 1982। এটাই হলো লেটেস্ট, এই সংবিধান এখনো চলছে। কিন্তু বিরাট মৌলিক পরিবর্তন করছে। আজকে ক্যাপিটালিজমের যা যা বৈশিষ্ট্য চীনের অর্থনীতিতে গ্রহণ করা হয়েছে। এই পরিস্থিতিতে চীন মার্কিন ঘেঁষা নীতি গ্রহণ করলো। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ভারতের কোনো সময় বন্ধু নয়। আজকে 50% শুল্ক আরোপ করে ভারতকে দমানোর চেষ্টা করছে। তখন পাক ভারত সম্পর্কের ক্ষেত্রে পাকিস্তানকে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করে। এই অঘোষিত অপারেশন সিঁদুরের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করে যে আমাদের উদ্যোগেই
সিজ ফায়ার হয়েছে, দু দেশের মধ্যে যুদ্ধ বন্ধ হয়েছে। তা মার্কিন যুক্তরাষ্ট্র যেমন পাকিস্তানের উপরে দাদাগিরি করে, তেমনি ভারতের মধ্যবিত্ত সংখ্যা বেশি, তার মার্কেট বেশি ভারতের, সেই কারণে ভারতের সঙ্গে বন্ধুত্ব রাখতে চাই। আরেকটা হলো চীনকে প্রতিরোধ করতে হবে, সেক্ষেত্রে ভারতকে কাজে লাগাতে হবে। তাই চীন আর ভারতের মধ্যে যাতে দ্বন্দ্ব থাকে, সেই চেষ্টাটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র করছে। তাইওয়ান প্রশ্নে চীন বলে যে চীনের পলিসি হলো মাও জেদুং এর সময় থেকে 1949 সালের পর থেকে, নয়া গণতান্ত্রিক বিপ্লবের পর থেকে চীন যেদিন স্বাধীনতা পেয়েছে নয়া উপনিবেশবাদের বিরুদ্ধে লড়াই করে, সেদিন থেকে চীন ঘোষণা করেছে যে ওয়ান চায়না পলিসি, অর্থাৎ তাইওয়ান হলো চীনের অংশ। কিন্তু তাইওয়ান তোমরা জানো একটা স্বাধীন রাষ্ট্র। তাইওয়ান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অষ্টম বাণিজ্য কেন্দ্র। এই যে আমি অষ্টম বললাম, ভারত আজকে অর্থনীতিতে পঞ্চম, ভারত আজকে সামরিক দিক থেকে চতুর্থ। এগুলো কিন্তু স্টেবল নয়, এগুলো হচ্ছে পরিবর্তনশীল। এগুলো কিন্তু সাময়িকভাবে ঠিক, কিন্তু এগুলো বেঠিক হয়ে যাবে ভবিষ্যৎ। তার কারণ আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতি, বিভিন্ন দেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে। বিভিন্ন দেশের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু স্থায়ী সম্পর্ক নয়। এই তো আলোচনার মধ্যে তোমরা বুঝতে পারছো যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সবসময়ই শত্রু। কিন্তু তখন পাকিস্তান, বাংলাদেশ স্বাধীন হলো যখন, তখন তো পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয়। 1 লাখ সেনাকে ঢাকার শহরে ময়দানে আত্মসমর্পণ করতে বাধ্য করে, পাকিস্তানের সেনাকে আটক করে। সিমলা চুক্তি অনুযায়ী 1972 সালে ভারত ফেরত দিয়েছে, সেনাদের ফেরত দিয়েছে। তো এখানে তো মার্কিন যুক্তরাষ্ট্র 7টা যুদ্ধ জাহাজ বঙ্গোপসাগরে পাঠিয়েছিল, পাকিস্তানের পক্ষে পাঠিয়েছিল। কার্গিল যুদ্ধে 1999 সালে পাকিস্তানকে সাপোর্ট করেছে কে? মার্কিন যুক্তরাষ্ট্র। সব সময়ই কিন্তু সাপোর্ট করে পাকিস্তানকে। আর পাকিস্তানকে আবার চীন ভারতের বিপক্ষে কাজে লাগাচ্ছে। বিশ্ব রাজনীতি, ওয়ার্ল্ড পলিটিক্স, ইন্টারন্যাশনাল পলিটিক্স, এটা অত্যন্ত জটিল। এটার পথ হলো আঁকা বাঁকা। তো মার্কিন যুক্তরাষ্ট্র, চীন যেমন ভারত সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করেছে। দেখো 1945 সালে 24শে অক্টোবর ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়েছে। সেই সময়ের আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি এবং প্রত্যেকটা দেশের আভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি কি এক আছে আজকে 2025-এ? পরিবর্তন হয়েছে। তাহলে স্থায়ী সদস্য হওয়ার যোগ্যতা কি? সেই যোগ্যতাগুলো ভারতের আছে। আজ ব্রাজিল সেই যোগ্যতার অধিকারী, তাহলে স্থায়ী সদস্য 5 জনই থাকবে। এখানে ভারতের সদস্য পদ পাওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা রাষ্ট্র বাধা দিয়েছে। সময়ের প্রেক্ষাপটে এই বাধাটা পরিবর্তন এসেছে ঠিকই। কাশ্মীর প্রশ্নে ফ্রান্স, ইংল্যান্ড, আমেরিকা, চীন, 4টি দেশে কিন্তু ভারতের শত্রুতা করেছে। সোভিয়েত ইউনিয়ন পাশে ছিল। তাই কাশ্মীর আজকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসাবে আছে। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু রাজনৈতিক কারণে বলেছিলেন যে কাশ্মীরের গণভোট করা হোক, কাশ্মীর পাকিস্তান দাবি করে আমাদের, আর আমরা বলি কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। রাজা হরি সিং সই করেছে যে কাশ্মীর রাজ্য ভারতের অংশ। আইনগত দিক থেকে কাশ্মীরটা ভারতের। তাহলে কোন যুক্তির ভিত্তিতে দাবি করে? কেন দাবি করবে তোমরা? তাহলে এই জটিল পরিস্থিতিতে জওহরলাল নেহরু বলেছিলেন যে কাশ্মীরে গণভোট করা হবে। গণভোট করা হবে, জনগণ মত দিবে। কাশ্মীরের জনগণ তারা পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে, না স্বাধীন থাকবে, না ভারতের সঙ্গে যুক্ত হবে। একটা কথা কি, কাশ্মীরের কিছু জনগণ স্বাধীন থাকতে চায়,
তারা কিন্তু নিজেদের কাশ্মীরি বলে পরিচয় দেয়, ভারতীয় বলে পরিচয় দেয় না। আর ধর্মীয় মূল্যবাদ অনুযায়ী কাশ্মীর পাকিস্তান ইসলামিক কান্ট্রি, এখানে ইসলাম ধর্মের মানুষের সংখ্যা বেশি, তাই ওটা গণভোট হইলে কি হবে, পাকিস্তান মনে করে গণভোট হইলে কাশ্মীর জনগণ পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এইখানে একমাত্র জাতিপুঞ্জের উদ্যোগে ভোট হওয়ার কথা ছিল। সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য সোভিয়েত ইউনিয়ন ভিটো দিয়েছিল বলে ভোট হয়নি। হয়তো ভোট হলে কমনওয়েলথ ফিলিংস কে কাজে লাগিয়ে কাশ্মীর 1957 সালে পাকিস্তানের হয়ে যেত। তাহলে দেখো, বিশ্ব রাজনীতি অত্যন্ত জটিল। মার্কিন যুক্তরাষ্ট্র আজকে আমাদের 50% শুল্ক আরোপ করে যে আমাদেরকে জব্দ করবার চেষ্টা করছে তা নয়। মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই কিন্তু আমাদের শত্রুতা করেছে। 1998 সালে দ্বিতীয় পোখরান 5টা পরমাণু বোমা ভারত রাজস্থানে পোখরানে বিস্ফোরণ ঘটালো পরীক্ষামূলক ভাবে। এখানে মার্কিন যুক্তরাষ্ট্র রেড়ে করে উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বিপক্ষে জনমত সংগঠিত করবার চেষ্টা করেছে। প্রথম যখন পরমাণু বোমা আবিষ্কার করে ভারত, তাতেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব জনমত ভারতের বিপক্ষে গঠন করবার চেষ্টা করেছে। শ্রীমতী ইন্দিরা গান্ধী দক্ষতার বলে বিশ্ব জনমত ভারতের পক্ষে নিয়ে এসেছে। অটল বিহারী বাজপেয়ী বিশ্ব জনমতকে ভারতের ফেভারে আনতে সক্ষম হয়েছে। তাহলে আমরা কোথায় দেখছি একমাত্র সন্ত্রাসবাদ দমনে বলে যে বন্ধু পাকিস্তান, সন্ত্রাসবাদ দমনে ইউএসএ বলে, মার্কিন যুক্তরাষ্ট্র বলে ভারত আমাদের বন্ধু, সন্ত্রাসবাদ দমন আমরা একসঙ্গে আছি। কোথায় সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে থাকে কি? থাকে না। তার বড় প্রমাণ হলো 2025-এ যে গালোয়ানে যে পহেলগাঁওয়ের যে 26 জনকে হত্যা করলো, তার প্রেক্ষাপটে সন্ত্রাসবাদীদের ভারত অপারেশন সিন্দুর নাম দিয়ে যে অপারেশনটা পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদকে ধ্বংস করবার জন্য আক্রমণ করে এবং 9টি সন্ত্রাসবাদী ঘাঁটি ভেঙে গুড়িয়ে দেয়। এক্ষেত্রে সন্ত্রাসবাদীদের শহীদ আখ্যা দিয়েছে পাকিস্তান সরকার, জাতীয় পতাকা দিয়ে ডেড বডি মুড়িয়ে দিয়েছে এবং এই অপারেশন সিঁদুরে যারা মারা গেছে যেসব সন্ত্রাসবাদী, তাদের পরিবারকে কোটি কোটি টাকা আর্থিক সাহায্য দিয়েছে এবং সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোকে রিকনস্ট্রাকশন করবার জন্য আইএমএফ থেকে পাকিস্তান গভর্নমেন্ট ঋণ নিয়েছে। আইএমএফটা কার? এখানে বেশিরভাগ অর্থ হচ্ছে আমেরিকা অর্থ নিয়ন্ত্রণ করে। তাহলে আমেরিকা কি সন্ত্রাসবাদী দমনে ভারতের পাশে আছে? তাই আজকে চীন কিন্তু আবার দেখো, তাই আমেরিকা যে শুল্ক আরোপটা করেছে, এখানে আমেরিকা ভারতের উপরে দাদাগিরি শুধু শুল্ক আরোপ করে না, ইতিপূর্বে বহুবার দাদাগিরি করেছে। বহুবার আমেরিকা ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। এতে ভারত একটা উদ্বেগের জায়গায় পড়েছে যে চীন এখানে সাপোর্টটা কেন দিচ্ছে। চীনের ক্যারেক্টার আমরা দেখলাম। চীনের খপ্পরে যেসব দেশ পড়েছে তারা ভিখারিতে পরিণত হয়েছে। আজকে পাকিস্তান ভিখারিতে পরিণত হয়েছে। আজকে শ্রীলঙ্কার শাসক শ্রেণী জনবিক্ষোভে দেশ থেকে পালিয়ে যাচ্ছে। আজকে মায়ানমারে চরম অর্থনৈতিক সংকট। বাংলাদেশের অবস্থা খুবই করুণ অবস্থা। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের কি কষ্ট। তাহলে এই ড্রাগনের দেশের রাষ্ট্রনায়ক শি জিনপিং তিয়ানজিনে যে মডেলটা তৈরি হয়েছে, তিয়ানজিনে কি মডেল তৈরি হলো? 1925 সালে 31শে আগস্ট
সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, সাংহাই কোঅপারেশন অর্থাৎ সহযোগিতার সংস্থা, সাংহাই সহযোগিতা সংস্থা, এটা শীর্ষ সম্মেলন হয়েছে। এই শীর্ষ সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধি উপস্থিত হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে গিয়েছেন। শি জিনপিং ভারত এবং চীনের মধ্যে সংঘাতের সম্পর্ক, এটা আমি আজকে যে আলোচনা করলাম, তিনি জানেন যে এই সম্পর্ক একটা তিক্ত সম্পর্ক। সাংহাই কোঅপারেশনের মধ্যে একটা নতুন বার্তা তিনি তুলে ধরলেন। এই সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করেন। শি জিনপিং বলেন ভারত, কি বলেন, ভারত চীনের বন্ধু। খুব ভালো কথা। বন্ধু কবে ছিল চীন, সেটা ভারতের বিদেশ নীতি পর্যালোচনার মধ্যে দিয়ে আমরা বুঝতে পেরেছি। কিন্তু শি জিনপিং বলছেন 31শে আগস্ট রবিবার তিনি বলছেন ভারত হলো চীনের বন্ধু, ভারত ভালো প্রতিবেশী হওয়া দরকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত চীনের বন্ধু, আর ভারত আর চীনের, চীন হলো ভারত হলো চীনের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী। বিশাল সীমান্ত আছে, আর সীমান্তে চীনের ড্রাগন বাহিনী কি কীর্তিকলাপ করে তা আলোচনার মধ্যে দিয়ে তোমরা শুনলে। তিয়ানজিনে এই রবিবারে 31শে আগস্ট চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আরো বললেন আমাদের এই চীন হলো ড্রাগন চীন, আর ভারত হলো হাতির ভারত। এই ড্রাগন চীন এবং হাতির ভারত, এই দুটো দেশকে এক হতে হবে। মার্কিন সাম্রাজ্যবাদ, মার্কিন যুক্তরাষ্ট্র যে অর্থনৈতিক সাম্রাজ্যবাদ ঘোষণা করেছে, এটা বলার আরেকটা কারণ আছে যে তাইওয়ানের ক্ষেত্রে যুদ্ধের আবহাওয়া তৈরি হয়। তাইওয়ানের সীমান্তে চীনের ড্রাগন বাহিনী আকাশে সবসময় টহল দিচ্ছে, যুদ্ধ জাহাজ আওয়াজ দিচ্ছে সবসময় যে যুদ্ধ আক্রমণ করবে, এরকম একটা উপক্রম। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে ভারত এ ব্যাপারে চুপচাপ থাকে। তাইওয়ানের ব্যাপারে ভারত কেন চুপচাপ থাকবে না? তার কারণ তাইওয়ানের যেমন সর্বনাশ করবে চীন নিজের ভূখণ্ডে নিয়ে এসে, তেমনি ভারতের সার্বভৌমত্বকে চীন, ভৌগোলিক নিরাপত্তাকে চীন বারবার ক্ষুণ্ণ করেছে। তাই উনি যেটা বলছেন, হাতি ভারত আর ড্রাগন চীন এক হওয়া খুবই গুরুত্বপূর্ণ। ওয়ার্ল্ডের রাজনীতি বর্তমানে খুব পরিবর্তনের দিকে যাচ্ছে। এই পরিবর্তনশীল, দ্রুত পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতিতে চীন এবং ভারত এই দুটি দেশ সবচেয়ে সভ্য দেশ। শি জিনপিং এই কথাটা বললেন, সভ্য দেশ, খুব ভালো কথা। তার কারণ ভারতের প্রাচীন সভ্যতা খুব উন্নত ছিল, আবার চীনের প্রাচীন সভ্যতা খুব উন্নত ছিল। দেখো, চীনের পর্যটক হিউয়েনসাং, চীনের পর্যটক ফাইহেন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে, আর হিউয়েনসাং এসেছিলেন হর্ষবর্ধনের আমলে। তাহলে এই উন্নত সভ্যতার দেশ ভারত, এই সভ্যতা উন্নত সভ্যতা। বিশ্বের কয়েকটা উন্নত সভ্যতার মধ্যে চীনের সভ্যতা উন্নত, ভারতের সভ্যতা, এই কথা
শি জিন শি জিনপিং এই কথা বললেন, আর বললেন দেখুন ভারত এবং চীন বিশাল জনবহুল দেশ, জনসংখ্যাতে তোমরা জানো যে চীন হাইয়েস্ট, সাম্প্রতিক কালে জনসংখ্যাতে ভারত দ্বিতীয় থেকে ফার্স্ট হয়ে গেছে। তা এক কথায় দুটি দেশ জনবহুল দেশ, ভারতে 140 কোটি, চীনেও প্রায় 140 কোটি দেশ। তাহলে দেখো প্রায় 300 কোটি মানুষ পৃথিবীর এই দুই দেশে বসবাস করে। তাই আমাদের জন্য এই প্রায় 300 কোটি মানুষের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা দরকার, এই কথা 31 আগস্টের ভাষণে শি জিনপিং বললেন। ভালো প্রতিবেশী হওয়া আমাদের দরকার। তিনি আসলে ভিতরে আগের যে বিষয়, ভারত তো মনে রেখেছে না ওই ডোকলামের ঘটনা, যুদ্ধের আবহাওয়া তৈরি হয়েছিল চীনের সঙ্গে, গালোয়ানের ঘটনা 2020 যুদ্ধের আবহাওয়া তৈরি হয়েছিল, আর তাওয়াং এ লাদাখে তো প্রায় অশান্তি লেগে আছে। তোমরা দেখবা যে ভারতের সেনারা ড্রাগন বাহিনীকে লাঠি দিয়ে বাঁশ দিয়ে পিটিয়ে তাড়া করে। ভারতের বাহিনী যদি 20 জন থাকে, ওরা 100 জন থাকে। তাহলে প্রতিবেশী ভালো হওয়া দরকার, এই কথা বলছেন। ড্রাগন ও হাতি একত্রিত হওয়া খুবই গুরুত্বপূর্ণ, এই কথা বলছেন। ড্রাগন আর হাতি একদিকে হইলে কে পারবে এই বিশ্ব রাজনীতিতে? আমেরিকার দাদাগিরিকে ভেঙে আমরা চুরমার করে দেব। কিন্তু একটা কথা, চীনও জানে যে আমেরিকার সামরিক শক্তি, আমেরিকার অর্থনৈতিক শক্তি, আমেরিকার প্রশাসন, আমেরিকার সিটিজেনদের কোয়ালিটি, এই সব কিছু কিন্তু চীনের মাথায় আছে। তাই ড্রাগনের দেশ হিসাবে, আমি চীনের রাষ্ট্রনায়ক হিসাবে, আমি চীনের কমিউনিস্ট পার্টির লিডার হিসাবে এটা বলছি যে ভারত এবং চীন এর উচিত কৌশলগত একটা দীর্ঘমেয়াদী বিদেশ নীতি পরিচালনা করা। ঠুনকো বিদেশ নীতি নয়, স্থায়ী বিদেশ নীতি, পারস্পরিক বিশ্বাস, পারস্পরিক বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা ইত্যাদি। শি জিনপিং আরো বলেন যে, আরো কি বলেন, এই বছরে চীন ভারত কূটনৈতিক সম্পর্কের 75 বছর হলো। চীন এবং ভারতের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক, কূটনৈতিক অফিস বেজিং এ আছে, ভারতের কূটনৈতিক মিশন, আবার চীনের কূটনৈতিক মিশন দিল্লিতে আছে। এটা 75 বছর হয়ে গেল এই বছরে 2025-এ। তাহলে 75তম বার্ষিকী উদযাপন করতে হবে, ভারত এবং চীনের মধ্যে একটা অনুষ্ঠান করতে হবে, 75তম বার্ষিকী উদযাপন। এই কথাটা ইতিপূর্বে বলেননি। আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 7 বছর পরে চীনে গিয়েছেন দু দেশের সঙ্গে কথা বলতে। ওই যে আমি আগেই বলেছি, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র একটা ভয় দেখিয়েছে, জুজুর ভয় দেখিয়েছে, 50% লাগু করব শুল্ক ভারতের ব্যবসার উপরে। এই কারণেই ভারত একটা খানিকটা হইলেও একটা আতঙ্কিত ভাব, উদ্বেগ ভারতের মধ্যে দেখা দিয়েছে, এবং চীন এক্ষেত্রে সাড়া দিয়েছে। চীনের শি জিনপিং এর ব্যাপারে সাড়া দিয়েছে। দেখো দুটি দেশ আজকে বিশ্ব রাজনীতি বহু কেন্দ্রিক। আজকে আর
দ্বিমেরুবাদ নেই, আজকে আর মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একমেরুবাদ ছিল সেটা নেই, আজকে বহুকেন্দ্রিক রাজনীতি, আবার বিভিন্ন আঞ্চলিক শক্তির উদ্ভব, আঞ্চলিক সংগঠন তৈরি হয়েছে, অর্থনৈতিক সংগঠন তৈরি হয়েছে, মিলিটারি জোট তৈরি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে, পুরাতন সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে মিলিটারি জোট তৈরি হয়েছিল, ইউনো আজকে তৈরি হয়েছে আন্তর্জাতিক সংগঠন, একটাই আন্তর্জাতিক সংগঠন আর বিভিন্ন আঞ্চলিক সংগঠন। আমাদের দক্ষিণ পূর্ব এশিয়াতে সার্ক, দক্ষিণ এশিয়াতে আসিয়ান, আফ্রিকা দেশগুলিতে আফ্রিকা ইউনিয়ন এবং ইউরোপের দেশগুলিতে ইইউ, ইউরোপীয় ইউনিয়ন, এই সমস্ত আঞ্চলিক সংগঠন গড়ে উঠেছে। তাই এই জটিল বহুমুখী রাজনৈতিক প্রেক্ষাপটে, বহুত্ববাদী রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত আর চীনকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে, বিশ্বজুড়ে যাতে শান্তি থাকে। দেখো, ইরানের উপর যখন মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করলো, যে সেখানে পরমাণু বোমা তৈরি করছে, তার প্রস্তুতি নিয়েছে, এমন মারণাস্ত্র আমেরিকা করলো, চীন সেখানে কিন্তু জোরালো ভাবে প্রতিরোধ করেনি, রাশিয়াও কিন্তু জোরালো ভাবে প্রতিরোধ করেনি। এই যে কথায় আছে মায়ের থেকে মাসির দরদ বেশি, চীনের এই ভূমিকাটা মনে হচ্ছে সেই মায়ের থেকে মাসির দরদ বেশি, এটাই মনে হচ্ছে। তার কারণ ভারতকে সবসময় কোণঠাসা হ্যারাজ করেছে, পাকিস্তানকে ব্যবহার করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র যখন কাশ্মীর প্রশ্নে ভিটো দিয়েছে, চীনও ভিটো দিয়েছে, আর আজকে চীনের দরদ উদলে আছে। প্রত্যেকটা দেশেই কিন্তু স্থায়ীভাবে কোনো দেশকে সমর্থন করে না, তার জাতীয় স্বার্থ, তার জাতীয় শক্তি, এই দুটোকে গুরুত্ব দিয়ে প্রত্যেকটা দেশই তার বিদেশ নীতি নির্ধারণ করে। 7 বছরের মধ্যে গত 7 বছরের মধ্যে মোদির এই প্রথম চীন সফর। 2020-তে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর, প্রকৃত যে নিয়ন্ত্রণ রেখা ছিল সেটা পার হয়ে চলে এসছে ভারতের ভূখণ্ডে ড্রাগন বাহিনী, ভারতের বাহিনী, সেনা বাহিনী প্রতিবাদ করলে তারা অতর্কিত আক্রমণ করে, অস্ত্র ব্যবহার করতে পারবে না, দুদেশের মধ্যে চুক্তি আছে, আমাদের 20 জন সেনাকে মেরে দেয়। শোনা যায় ভারতীয় সেনারাও ড্রাগন বাহিনীকে মেরেছে, পাল্টা আঘাত করেছে। তবে 7 বছরের মধ্যে গত বছর 2024-এ তোমার বৈঠক হয়েছিল, চীন ভারতের অ্যাকচুয়াল যে নিয়ন্ত্রণ রেখা সেটা কিন্তু মীমাংসার কথা আলোচনা হয়েছিল, সেটা আজকে প্রায় এক বছর হতে চলল, সীমান্ত বিরোধ নিয়ে কোনো মীমাংসা হয়নি। ভারতের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি বলেন যে ভারত এবং চীন, শি জিনপিং এর বক্তব্যের প্রত্যুত্তরে ভারতের প্রধানমন্ত্রী বলেন যে ভারত এবং চীন পারস্পরিক বিশ্বাস করবে, চীনকে আমরা বিশ্বাস করি, চীনও আমাদেরকে বিশ্বাস করবে, চীন আমাদের ভারতকে সম্মান করবে, আমরাও চীনকে সম্মান করব, চীন আমাদের প্রতি সংবেদনশীল হবে, ভারতও চীনের প্রতি সংবেদনশীল হবে। সম্পর্কের ক্ষেত্রে নরেন্দ্র মোদী, বর্তমান চীন ভারত সম্পর্কের ক্ষেত্রে নরেন্দ্র মোদী এই প্রতিশ্রুতি দিয়েছেন এই বৈঠকে, তিয়ানজিনে সাংহাই সহযোগিতা
সংস্থার বৈঠকে। এই বৈঠকে চীনা প্রেসিডেন্ট কে মোদি আরো বলেন, সীমান্তে সেনা প্রত্যাহার করতে হবে, তার কারণ অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোল সেখানে ড্রাগন বাহিনী মোতায়েন আছে। চীনা লালফুজ যখন যুদ্ধ হয়, প্রথম বিপ্লব হয়, লালফুজ বলা হয়তো, এই বাহিনী আছে, এই বাহিনীকে প্রত্যাহার করে নিতে হবে। এই সমস্ত বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। দুদেশের প্রধানমন্ত্রীর, দুদেশের রাষ্ট্রনায়কের, শি জিনপিং এবং হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে। নরেন্দ্র মোদী আরো বলেছেন যে এই বৈঠকে যে এই দুই দেশের মধ্যে স্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশকে আরো বজায় রাখতে হবে। আপনারা উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন, আমি আন্তরিকভাবে আপনাদের চীনকে ধন্যবাদ জানাচ্ছি। গত 2024 সালে কাজানে যে আলোচনা হয়েছে, দুদেশের মধ্যে বিমান চালু করতে হবে, যাত্রীবাহী বিমান চালু করতে হবে, যে সম্পর্কে ছেদ পড়েছে সেটাকে দূর করতে হবে। এখন এই যে চীন এবং ভারতের যে বন্ধুত্বমূলক সম্পর্ক আলোচনা বৈঠক, এটা কতটা তাৎপর্যপূর্ণ হবে সে বিষয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতবিরোধ আছে। কেউ কেউ মনে করেন যে ভারতকে চীনের বিরুদ্ধে লড়াই করবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে নিজের পক্ষে টানতে পারে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি করবার জন্য আবার নতুন করে উদ্যোগ নিয়েছেন। তার কারণ চীন হলো ইউএস এর বর্তমানে একটা কি বলবো প্রতিদ্বন্দ্বী শক্তি, আবার অন্যদিকে রাশিয়া একটা প্রতিদ্বন্দ্বী শক্তি। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে ইউক্রেনকে 30টা দেশ, ন্যাটোর 30টা দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র সহ অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করছে, এবং এই যুদ্ধ রিয়ালি হচ্ছে রাশিয়া এবং প্রকৃতপক্ষে রাশিয়া এবং আমেরিকার সঙ্গে। এখন ভারতের উপরে শুল্ক বৃদ্ধির কারণে যদি ভারত এবং চীন ঐক্যমত হয়, ঐক্যমত হতে পারে না, এটা ভবিষ্যতে বলে দেবে, ঐক্যমত হতে পারে না। তার কারণ পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে পাকিস্তান যেমনটি ভূমিকা নিয়েছে, তেমনি ভাবে চীনও কিন্তু ভারতের সঙ্গে সেই ভূমিকাটা নিয়েছে। ওই কার্গিল যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তিনি পাকিস্তানে গিয়েছিলেন, বাস টার্মিনাল, বাস যোগাযোগ স্থাপনের জন্য বাস চড়ে গিয়েছিলেন। ঠিক সেই মুহূর্তেই পাকিস্তানের সরকার তার সেনাকে, তার উগ্রপন্থী দলকে, উগ্রপন্থীদের ভারতকে অ্যাটাক করবার জন্য নির্দেশ দিয়েছিলেন গোপনে, যার ফল হলো কার্গিল যুদ্ধ। এমনকি করে ভারত এবং পাকিস্তানের ক্ষেত্রে সহযোগিতামূলক হাত যখনই ভারত এগিয়ে দিয়েছে পাকিস্তানকে, তখনই কিন্তু পাকিস্তান সুযোগ নিয়েছে। চীন একটা ভাস্ট কান্ট্রি এবং বিশ্বে আজকে সুপার পাওয়ার কান্ট্রিতে পৌঁছানোর দৌড়ে আছে। ভারতও যে নাই একদম এ কথা বলতে পারবো না। তাই এই ক্ষেত্রে সম্পর্ক যাই হোক না কেন, দু দেশকেই হিসাব করে পা ফেলতে হবে। দু দেশের মধ্যে সম্পর্ক মজবুত হলে, এই মুহূর্তে চীনের সঙ্গে আমেরিকার যদি যুদ্ধ হয় তাহলে উভয় শক্তি দুর্বল হবে, এবং কে জিতবে কে হারবে এটা নিশ্চিত করে, মানে যুদ্ধ এখন যেভাবে হয় তাতে
যুদ্ধ শেষ হয় না, যুদ্ধ শেষ হবেও না, কিন্তু এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কার অর্থনীতি দুর্বল হবে, কার সামরিক শক্তি দুর্বল হবে, সেটা কিন্তু বিবেচনার বিষয়। যে অর্থনৈতিক দিক থেকে দুর্বল হয়ে যাবে, তো সুদূর প্রসারী যুদ্ধ পরিকল্পনা, সুদূর প্রসারী অস্ত্র তৈরি করা, সুদূর প্রসারী অস্ত্র ব্যবহার, অস্ত্রের স্টক বাড়ানো, সামরিক খাতে ব্যয় বাড়ানো ইত্যাদি কয়েকটা দেশ বিশ্বে আজকে বহুকেন্দ্রিক রাজনীতিতে এই কটা দেশ কিন্তু এগিয়ে আছে। আজ পাকিস্তান না খেয়েও সামরিক শক্তিতে গুরুত্ব, তুরস্ক না খেয়েও সামরিক শক্তিতে গুরুত্ব দিচ্ছে, রাশিয়া তো আছেই, পরমাণু বোমার সংখ্যা রাশিয়া সব থেকে বেশি। আর সব দিক থেকে সামরিক দিক থেকে আমেরিকা এক নম্বরে। আমেরিকা যেসব প্রযুক্তি নিজের দেশের অস্ত্র বানানোর জন্য ব্যবহার করে সেগুলো কিন্তু বিক্রি করে না। এটা বড় প্রমাণ হলো যে তার নিজস্ব প্রযুক্তি দিয়ে যে বিমান, যুদ্ধ বিমান, সেটা ইরানের উপরে আক্রমণ করলো। তাহলে এখন এই যে একটা যুদ্ধ শান্তি বজায় রাখা, যুদ্ধের আবহাওয়া তৈরি করা, সন্ত্রাসবাদ সৃষ্টি করা, সন্ত্রাসবাদ ধ্বংস করা, সবটাই হলো বিশ্বের তাবড় তাবড় শক্তিশালী দেশের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে। যেমন গরিব দেশগুলো আত্মনির্ভরশীল হবে কিনা, হবে না, তারা শোষণ মুক্ত হয়ে নিজের পায়ে দাঁড়াবে দাঁড়াবে না, দাঁড়াবে কি দাঁড়াবে না, তা নির্ভর করছে উন্নত দেশের উপর। আজকে উত্তরের দেশগুলো তাদের উন্নত বজায় রাখছে দক্ষিণের অনুন্নত দেশগুলির অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে, তাদের শিল্পকে ধ্বংস করে দিয়ে, তাদের বাণিজ্যকে ধ্বংস করে দিয়ে ভিসিয়াস সার্কেল, দারিদ্রের দুষ্ট চক্রের মধ্যে ফেলে দিচ্ছে। তাই ওয়ার্ল্ড পলিটিক্সে আজকে কে দাঁড়াবে, আজকে চীনের সঙ্গে এত প্রবলেমের মধ্যে শি জিনপিং এবং নরেন্দ্র মোদীর যে বৈঠক কতটা সফল হবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়। আমেরিকা প্রশাসন ভাবছে ব্যাপারে যে ভারতকে কাছে টেনে নিতে হবে, প্রয়োজনে আবার ভারতকে দূরে সরে ফেলতে হবে। একটু আমেরিকা হয়তো দেখলো যে চীনের সঙ্গে, চীন আর ভারতের মধ্যে সখ্যতা হতে পারে না, তেমনি আমেরিকার সঙ্গে ভারতের সখ্যতা হতে পারে না। আজকে আমেরিকা ভারতের উপরে একটা রোষ চাপিয়ে দিয়েছে, শুল্ক চাপিয়ে। তার কারণটা কি? ইউক্রেন যুদ্ধে, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন দেশগুলো তোমার একটা বয়কট করেছে রাশিয়াকে। তাদের রাশিয়া তেল কিনবে না, রাশিয়ার কোনো দ্রব্য কিনবে না, আর রাশিয়া যেগুলো ওই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কাছ থেকে নিত সেগুলো তারা দেওয়া বন্ধ করে দিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষ একটা বড় কান্ট্রি, বহু সংখ্যক লোক এখানে তোমার অশোধিত তেল রাশিয়ার থেকে তোমার কিনেছে, সস্তায় কিনেছে, সেটা কিনে ব্যবহার করছে। তাহলে রাশিয়া কিন্তু যুদ্ধ চালিয়ে যাচ্ছে, রাশিয়া দুর্বল হচ্ছে না। এইটা হলো আমেরিকার পলিসি, যে ভারত এটা অন্যায় করেছে, তাই ভারতকে একটা একটা জানা দিতে হবে, ভারতকে একটা মানে বুঝিয়ে দিতে হবে যে তুমি কেন রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব রাখছো। এখন রাশিয়া ভারত বন্ধুত্ব রাখে এই কারণে, দুটি দেশই অতীত ইতিহাস থেকে জানা যায় যে পরস্পরকে সহযোগিতা করেছে। এই সহযোগিতার ক্ষেত্রে বলতে হয় না আর কি। 1971-এর যুদ্ধে যখনই আমেরিকা 7টা যুদ্ধ জাহাজ বঙ্গোপসাগরে পাঠিয়েছে, সঙ্গে সঙ্গেই সোভিয়েত রাশিয়া 40টা যুদ্ধ জাহাজ ভারতের পক্ষে পাঠিয়েছে। তাই আজকে ভারতের প্রয়োজন তেল সমস্যা সমাধানের জন্য রাশিয়ার থেকে তেল নেওয়া, তাই কম দামে তেল পেয়েছে। আর এই শোধন করা তেল আবার ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ কিনেছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের একটা রোষ ভারতের উপরে ছিল। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র সবসময়ই ভারতের একটা বিরোধী শক্তি হিসাবে কাজ করেছে, পাকিস্তানের পক্ষ হিসাবে। এই যে সিজ ফায়ার হলো, এটা ভারতেরই ভূমিকা, এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নাই। তার কারণ ভারত কখনই বিশ্বাস করে না সন্ত্রাসবাদকে আমেরিকা সমর্থন করবে।
সন্ত্রাসবাদ হামলা করেছে আমেরিকার উপর, তাই একটু উত্তেজিত হয়েছে। ঠান্ডা যুদ্ধের আবহাওয়াতে লাদেনকে আফগানিস্তানে যখন সোভিয়েত সেনা ছিল আফগানিস্তানের উপর, রাশিয়ার সোভিয়েত সেনা ছিল, তখন এই সেনার বিরুদ্ধে লাদেনকে ব্যবহার করেছে কে? মার্কিন যুক্তরাষ্ট্র। লাদেনকে তৈরি করেছে, প্রযুক্তি দিয়েছে। পৃথিবীর যত সন্ত্রাসবাদ আছে, সব সন্ত্রাসবাদের মূলে হচ্ছে, সে ধর্মীয় সন্ত্রাসবাদের ক্ষেত্রেও আমেরিকা সহযোগিতা করে। তার একটাই পলিটিক্স, বিশ্ব থেকে ফায়দা তোলা, বিশ্ব থেকে অর্থনৈতিক সুবিধা আদায় করা কি করে করা যায়, আর যুদ্ধ সৃষ্টি করে, যুদ্ধের আবহাওয়া পরিবেশ তৈরি করে অস্ত্র বিক্রি করা, অস্ত্র বিজনেসটা তার 1 নাম্বার বিজনেস। এই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসি। তাই আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে চীন এবং ভারতের বর্তমান যে সম্পর্ক, এটা ভালো আলোচনা, ভালো কথা, যদি মীমাংসা হয় খুব ভালো। কিন্তু ভারতের জনগণ কি মেনে নিবে? ভারতের ভূখণ্ড দখল করে আছে, আকসাই দখল করে আছে, চীন কি দেবে ভারতকে? কালাপানি অঞ্চলে চীন রাস্তা তৈরিতে ডিসপুট দিয়েছে এবং নেপালকে কাজে লাগাচ্ছে ভারতের বিপক্ষে। এবার তিব্বতকে কাজে লাগিয়ে ভারতের ক্ষতি করছে। এগুলি বন্ধ করবে কি চীন? 7 সিস্টার দখলের জন্য বাংলাদেশকে কাজে লাগাচ্ছে। এটা কি চীনের ভূমিকা? চীন যথাযথ ভূমিকা পালন করবে? অরুণাচল প্রদেশ তাদের ভৌগোলিক ম্যাপ থেকে মুছে দিবে? সিকিম তাদের ভৌগোলিক ম্যাপ থেকে মুছে দিবে? এগুলো আমাদের প্রশ্ন, এগুলো আমাদের ভূখণ্ড। তিব্বত কি হলো না হলো এত আমাদের কিছু দেখার কথা না। পিওকে ভূখণ্ডে যে রাস্তা তৈরি, সেই যে ভূখণ্ড, চীন কি ভারতকে ফেরত দেবে? দেবে না। পাকিস্তান অকুপাইড কাশ্মীর ভারত যদি দখল নিতে যায়, চীন কি নীরব দর্শকের ভূমিকা পালন করবে? করবে না। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আজকের 2025-এর রবিবার 31শে আগস্ট থেকে যে দুদিনের আলোচনা, সেই আলোচনার তাৎপর্য একটা সাময়িক, দুদেশের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা, পারস্পরিক বিশ্বাস, অবিশ্বাসের জায়গা নষ্ট হয়ে পরস্পরের সার্বভৌমত্বকে মর্যাদা দিবে, এই সব কথা যদি সত্যি সত্যি কার্যকরী হয়, তাহলে দুই দেশের জনগণেরই মঙ্গল। এই বলে আজকের আলোচনা আমি এখানে শেষ করলাম।